তাহলে যে মাসে আমরা রোগীকে বলবো যে আপনার এন্ডোমেট্রিয়াল বায়োপসির পরীক্ষা করা হবে, সেই মাসে কিন্তু পেশেন্টকে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে কিন্তু বারণ করা হবে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্টাল কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে। এটা অবশ্যই মনে রাখতে হবে। আজকে আমি আলোচনা করব টেস্ট অফ ওভুলেশন সম্বন্ধে, অর্থাৎ ওভুলেশন কোন ডেতে হচ্ছে সেটা আমরা কোন টেস্টের মাধ্যমে জানবো। এখন প্রশ্ন হচ্ছে যে নর্মাল যে মেনস্ট্রুয়েশন সাইকেল হয় 28 ডেজের, সেক্ষেত্রে ওভুলেশন হয় অ্যাট দ্য ডে অফ 14, কিন্তু সব ক্ষেত্রে তো মেনস্ট্রুয়েশন রেগুলার হয় না, ইরেগুলার হয়। তাহলে যখন মেনস্ট্রুয়েশন সাইকেল 30 ডেজ বা 32 ডেজ হয়, তখন সেক্ষেত্রে ওভুলেশনের ডেটটা কখন? ওভুলেশনের ডেটটা জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন উসাইড রিলিজ হয়, উসাইড 24 থেকে 48 আওয়ার্স অবধি বেঁচে থাকতে পারে এবং স্পার্ম বেঁচে থাকে 48 থেকে 72 আওয়ার্স। তার মানে ওভুলেশনের ডেট যদি আমরা জানতে পারি, তাহলে সেইভাবে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে কিন্তু ফার্টিলাইজেশন সম্ভব। ইনফার্টিলিটির যেসব কজগুলো রয়েছে তার একটা মেন কারণ হলো কিন্তু এই ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল, অর্থাৎ পার্টিকুলার ডেট অফ ওভুলেশনটা যেহেতু জানা যায় না, তাহলে সেই হিসেবে সেক্সুয়াল ইন্টারকোর্স না হওয়ার জন্য কিন্তু ইনফার্টিলিটি হয়। তাহলে আমরা জানবো কোন কোন টেস্টের মাধ্যমে ওভুলেশনটা জানা হয়। তার আগে বলে রাখি, যদি 28 ডেজ সাইকেল হয় তাহলে ওভুলেশন হয় অ্যাট দ্য ডে অফ 14। এখন প্রশ্ন হচ্ছে যদি 30 ডেজের সাইকেল হয়, কোনো একজন ওমেনের যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা হচ্ছে 30 ডেজের, তাহলে তার ফলিকুলার ফেজটা কতদিনের হবে এবং লুটিয়াল ফেজটা কতদিনের হবে? তাহলে 30 দিন হলে কি 28 দিনটাকে আমরা কি ভাগ করেছিলাম? 14 দিনে ভাগ করে নিয়েছিলাম। তাহলে 30 দিনটা কি 15 ভাগে ভাগ হয়ে যাবে? না, সেটা কিন্তু হয় না। বা 32 দিনের যদি তার মেনস্ট্রুয়েশন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি 16 ডেজ হবে ফলিকুলার ফেজ এবং 16 ডেজ হবে লুটিয়াল ফেজ? না, সেটা কিন্তু হয় না। যে ডেটে মেনস্ট্রুয়েশন শেষ হচ্ছে বা নেক্সট ব্লিডিং ফেজটা শুরু হচ্ছে, তাহলে যেটা ব্লিডিং ফেজটা শুরু হচ্ছে তার আগের দিন মানে কি আমার আগের মেনস্ট্রুয়েশন সাইকেলটা কমপ্লিট হচ্ছে। তাহলে যে ডেটে মেনস্ট্রুয়েশন সাইকেলটা কমপ্লিট হচ্ছে তার ঠিক 14 দিন আগে কিন্তু ওভুলেশন হয়। অর্থাৎ 28 দিন যদি কারো পিরিয়ড থাকে, তার 14 দিন আগে 14 ডেজে তার হবে ওভুলেশন। কারো যদি মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা হয় 30 ডেজের, তার 14 দিন আগে মানে ডে অফ 16 কিন্তু তার হবে ওভুলেশন। বা কারো যদি মেনস্ট্রুয়েশন পিরিয়ড হয় 32 ডেজের, তার 14 দিন আগে মানে 18 ডেজে তার কিন্তু হয় ওভুলেশন। অর্থাৎ এই লুটিয়াল ফেজটা কিন্তু 14 দিনের বেশি হয় না। প্রলিফারেটিভ বা ফলিকুলার ফেজটা কিন্তু চেঞ্জ হবে। আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত হয়? 98.6 ডিগ্রি ফারেনহাইট। ওভুলেশনের ক্ষেত্রে যেহেতু প্রোজেস্টেরনের অ্যামাউন্টটা বেড়ে যায় এবং প্রোজেস্টেরন এবং একটা হলো ক্যাটাবলিক হরমোন, এবং যেটা হওয়ার জন্য কী হয়, যে বডি টেম্পারেচার রয়েছে সেটা রাইজ করে। এবং সেটা তো আমরা রোগীকে কীভাবে বলবো? রোগীকে বলা হবে যে প্রত্যেক দিন আপনি কি করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে কি করবেন, আপনার বডি টেম্পারেচারটা রেগুলারলি চেক করবেন। তাহলে পেশেন্ট কী করছে? প্রত্যেকদিন রেগুলারলি একটা বডি টেম্পারেচার চেক করছে, প্রত্যেকদিন পাচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এভাবে রেগুলার চেক করছে। যে সময় ওভুলেশন হয় ওই পিরিয়ডগুলোতে 3 দিনের জন্য ফর 3 ডেজ টেম্পারেচার কিন্তু রাইজ করে 0.5 ডিগ্রি ফারেনহাইট টু 1 ডিগ্রি ফারেনহাইট। তাহলে পেশেন্ট কী করলো? যখনই রেগুলারলি ফলো আপ করছে, বডি টেম্পারেচার মেজার করছে, তাহলে একটা কিছুদিনের জন্য একটা পিরিয়ড পাবে 2-3 দিনের জন্য, যে সময় কী হবে বডি টেম্পারেচারটা রাইজ করে। এবং এইভাবে যদি কয়েক মাস ফলো করে পেশেন্ট কী করবে, তার ডেট অফ ওভুলেশনটা কিন্তু জানতে পারবে। এটা গেল সহজ উপায়। এরপরে আমরা কি জেনেছিলাম যে ওভুলেশনের পরে কর্পাস লুটিয়াম থেকে কি রিলিজ হয়? প্রোজেস্টেরন রিলিজ হয়। তাহলে আমরা ডেফিনেটলি আমরা কি করতে পারি, ব্লাডে যদি প্রোজেস্টেরন লেভেলটা চেক করি, তাহলে যদি বেশি থাকে তার মানে কি ভাবতো ওভুলেশন হয়েছে। তাহলে যে ডেটে বেশি থাকছে সেই ডেটে ওভুলেশন হচ্ছে, সেটা আমরা জানতে পারি। সিরাম প্রোজেস্টেরনের ক্ষেত্রে ডে 21 পরে কিন্তু সিরাম প্রোজেস্টেরন লেভেল মোর দেন 30 ন্যানোগ্রাম পার ml এর বেশি থাকে। এরপর জানতে তাহলে সিরাম LH লেভেল। LH কি করেছিল? গ্রাফিন ফলিকুলার রাপচারে হেল্প করেছিল এবং তার ফলে সেখান থেকে প্রোজেস্টেরন সিক্রেট হয়েছিল। সিরাম LH এর আমরা দুটো জিনিস অবশ্যই জানি, যে অনসেট অফ LH সার্চ, এই যে অনসেট অফ LH সার্চ 36 আওয়ার্স বিফোর ওভুলেশন, এবং পিক অফ LH সার্চ 12 আওয়ার বিফোর ওভুলেশন। তাহলে আমাকে যদি পিক পিরিয়ডটা বুঝতে হয়, যদি আমি পিক পিরিয়ডটা বুঝতে পেরে যাই,
ব্লাড টেস্টের মাধ্যমে, তাহলে তার ঠিক 12 ঘন্টা পরে কিন্তু ওভুলেশন হয়। মানে তার ঠিক 12 ঘন্টা পরে আমি পেশেন্টকে বললো আপনি কিন্তু এখন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারেন, তাহলে কিন্তু ফার্টিলাইজেশনের চান্সটা অনেক বেশি থাকে। এবং তাহলে এই যে এলএইচ সিরাম এলএইচ লেভেলটা আমরা চেক করব, এবং এটা যেহেতু 12 আওয়ার্স আগে পিক করে, এবং ওই জন্য এলএইচ লেভেলটা আমরা টোয়াইস এ ডে কিন্তু চেক করতে বলবো। বোঝা গেছে? এবং মোর দেন 15 ইন্টারন্যাশনাল ইউনিটের যদি বেশি থাকে সিরাম এলএইচ লেভেল, ইট ইন্ডিকেট ওভুলেশন। এবং সিরাম এলএইচ লেভেল যদি 35 থেকে 50-এর মধ্যে থাকে, তখন ওই সিরাম এলএইচটা কিন্তু ইউরিনে অ্যাপিয়ার করবে। অর্থাৎ পেশেন্টের ক্ষেত্রে কোনটা কনভেনিয়েন্স হবে? ডেফিনেটলি ইউরিনের এলএইচ লেভেলটা চেক করাটাই খুব ইজি হবে, কারণ ইউরিনের যদি এলএইচ লেভেল কিটের মাধ্যমে খুব সহজেই বাড়িতে মেজার করতে পারবে। এবং এটা অবশ্যই মনে রাখতে হবে দিনে কিন্তু 2 বার করে চেক করবে। এরপর আমরা কি করতে পারি, আমরা জেনেছিলাম দেখো অ্যান্ট্রাল ফলিকেল থেকে কীভাবে প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল এবং একটা কী হয়েছিল ম্যাচিওর ফলিকেল তৈরি হয়েছিল। এবং এই ম্যাচিওর ফলিকেলের সাইজ কত থাকে? 15 to 20 মিলিমিটার। তাহলে আমরা যদি আলট্রাসোনোগ্রাফি করি, আলট্রাসোনোগ্রাফি দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে অ্যাবডোমিনাল করা যেতে পারে, যেটাকে বলছে অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি, এবং আরেকটা হচ্ছে যে প্রোবটা ভ্যাজাইনা দিয়ে ইনসার্ট করে করা যেতে পারে, এটাকে বলেছে ট্রান্স ভ্যাজিনাল সোনোগ্রাফি। দুটোর মধ্যে কোনটা বেটার? দুটোর মধ্যে ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি ইজ বেটার। তাহলে এই ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি দিয়ে আমরা কী করতে পারি, যে ওভারি রয়েছে সেটাকে আমরা দেখতে পারি। সেখানে আমরা কি দেখব? ওখানে যে ম্যাচিওর ফলিকেল রয়েছে সেটা আমরা দেখব। তাহলে পেশেন্টকে আমরা কি বলবো, এক কাজ করুন, আপনি ডে 9 থেকে আসা শুরু করুন। ডে 9 মানে যে ডেট থেকে ব্লিডিং ফেজ শুরু হয়েছিল সেখান থেকে যদি 9th ডে আমরা হিসেব করি, পেশেন্ট 9th ডেতে এলো, আমরা কি দেখতে পেলাম বা রিলুইস দেখতে পাবো যে গ্রাফিয়ান ফলিকলটা একটু সাইজটা কম আছে, সাপোজ ধরে নাও 10 মিলিমিটার। পরের দিন এলো গ্রাফিয়ান ফলিকলের সাইজটা বেড়ে গেছে, পরের দিন এলো গ্রাফিয়ান ফলিকলের সাইজটা বেড়ে গেছে। এরকম করে করে যখন ওভুলেশনের ডেটটা আসবে সেই সময় কিন্তু গ্রাফিয়ান ফলিকলটা সব থেকে ম্যাচিওর হয়ে থাকবে, তার সাইজটা সব থেকে বেশি থাকবে। এবং ওভুলেশন হয়ে যাওয়ার পরে ফলিকলটা যেহেতু রাপচার হয়ে যাবে, তখন কিন্তু আবার কর্পাস লুটিয়াম ফেজে চলে যাবে, বা সাইজটা আস্তে আস্তে ছোটো হতে থাকবে এবং ইরেগুলার হতে থাকবে। অর্থাৎ এইভাবে ইউএসজির মাধ্যমে বা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু আমরা কোন ডেটে ওভুলেশন হচ্ছে সেটা জানতে পারি, এবং এটা হলো একটা বেস্ট মেথড। এরপরে জানবো প্রি মেনস্ট্রুয়াল এন্ডোমেট্রিয়াল বায়োপসি। আমরা কি জেনেছিলাম যে ওভুলেশনের পরে যে প্রোজেস্টেরন রিলিজ হয় সেটার জন্য কি হয়, আমার এন্ডোমেট্রিয়ামে চেঞ্জ হয় ডিউ টু দ্য প্রোজেস্টেরন। এন্ডোমেট্রিয়াম নর্মালি কি সিক্রেটারি হয়ে যায়। তাহলে এই এন্ডোমেট্রিয়ামটাকে যদি আমরা চেক করি আফটার ওভুলেশন, তাহলে কি ওই এন্ডোমেট্রিয়ামে কী টাইপের চেঞ্জেস হচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে ওভুলেশন হয়েছে কি হয়নি। এবং এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে মাসে পেশেন্টকে আসতে বলবো, এখন পেশেন্টকে আমরা কতদিনের মাথায় আসতে বলে, পেশেন্টকে বলা হয় যে আপনি ডেট 20 to 24 ডেসে আসবেন। অর্থাৎ যে ডেটে আপনার মেনস্ট্রুয়েশনের ব্লিডিং ফেজ শুরু হয়েছিল তার 20 দিন পরে কিন্তু আপনি আসবেন। এবং ওই 20 দিন পরে যখন আসা হয় তখন কি করা হয়, প্রোব দিয়ে করে বা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যে এন্ডোমেট্রিয়ামের লেয়ারগুলো রয়েছে, এন্ডোমেট্রিয়াম সেলগুলোকে বের করে আনা হয়, বায়োপসি করা হয়। এবং তারপরে কি করা হয়, এই সেলগুলো চেক করে দেখা হয় যে ওই সেলগুলোর কোন ফেজে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 20তম দিনে তো আসতে বলা হয়, কিন্তু যদি আমি ধরে নিলাম ওই মাসের 14তম দিনে ওভুলেশন হয়েছে বা 14তম দিনে তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে, তাহলে কি হতে পারে, নর্মালি তো তাদের ফার্টিলাইজেশন হতে পারে বা এমব্রায়ের ইমপ্লান্টেশন তো হতে পারে। এখন তুমি যদি 20তম দিনের মাথায় এন্ডোমেট্রিয়াম বায়োপসি করো, তার মানে তুমি বেসিক্যালি অ্যাক্সিডেন্টালি কিন্তু একটা অ্যাবর্শন হওয়ার চান্স থাকে। তাহলে যে মাসে আমরা রোগীকে বলবো যে আপনার এন্ডোমেট্রিয়াল বায়োপসির পরীক্ষা করা হবে, সেই মাসে কিন্তু পেশেন্টকে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে কিন্তু বারণ করা হবে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্টাল কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে। এটা অবশ্যই মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এন্ডোমেট্রিয়াল বায়োপসিতে কী চেক করা হয়। এন্ডোমেট্রিয়াল বায়োপসি নেওয়ার পরে ওটা যখন ল্যাবে চেক করা হয় তখন কিন্তু প্যাথোলজিস্টরা দেখে বলে দিতে পারেন যে কী টাইপের চেঞ্জেস হচ্ছে। অর্থাৎ প্যাথোলজিদের একটা আইডিয়া থাকে যখন 20তম দিনের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামটা দেখতে কীরকম হবে, 21তম দিনে এন্ডোমেট্রিয়াম দেখতে কীরকম হবে, 22তম দিনে এন্ডোমেট্রিয়াম দেখতে কীরকম হবে, 23তম দিনে এন্ডোমেট্রিয়াম দেখতে কীরকম হবে। এখন প্রশ্ন হচ্ছে 24তম দিনে এন্ডোমেট্রিয়ামটা যেরকম দেখতে হওয়ার কথা ছিল, সেই এন্ডোমেট্রিয়ামটা যদি দেখতে 21তম দিনের মতো হয়, তার মানে কি একটা 3 দিনের গ্যাপ থাকছে, তার মানে কি মোর দেন ইকুয়াল টু 2 ডেজের যদি এরকম ডিফারেন্স পাওয়া যায়, তার মানে এটাকে বলা হচ্ছে লুটিয়াল ফেজ ডিফেক্ট। এবং লুটিয়াল ফেজ ডিফেক্ট ইজ দ্য ওয়ান অফ দ্য মেজর কজ অফ ইনফার্টিলিটি। অর্থাৎ
এন্ডোমেট্রিয়ামের যে সিক্রেটরি ফেজ সেটা কিন্তু প্রপারলি হচ্ছে না। তাহলে প্রপারলি যদি না হয় তাহলে ডেফিনেটলি ইমপ্লান্টেশন হবে না, ইমপ্লান্টেশন যদি না হয় তাহলে আমার ইনফার্টিলিটি হবে। এরপর হচ্ছে সার্ভাইকেল মিউকাস স্টাডি। সার্ভাইকেল মিউকাস স্টাডিতে কীভাবে চেক করা হয় ফলিকুলার ফেজে সার্ভাইক্সের মিউকাসটা কীরকম দেখতে হয়, ওভুলেশনের সময় কীরকম দেখতে হয় এবং লুটিয়াল ফেজে কীরকম দেখতে হয় সেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি, সেই ভিডিওটা একবার দেখে নেবে। এবং লাস্টলি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি। ল্যাপ্রোস্কোপিক নাম শুনেছে বা মাইক্রোসার্জারির নামটা তোমরা শুনেছো। দুটো হোলের মাধ্যমে কী করা হয়, যে ওভারিটা রয়েছে ওভারিটাকে আমরা ডিরেক্টলি দেখবো। ওভারিটাতে কী দেখবো, যদি ওভুলেশন হয়ে যায় তাহলে কী হবে, যে ওভারি রয়েছে তার মধ্যে কী থাকবে, কর্পাস লুটিয়াম থাকবে। এবং কর্পাস লুটিয়াম থাকলে সেটা যদি আমরা বাইরে থেকে দেখি সেটা কি দেখতে পাবো, ইয়েলো পাংটাম একটা ওভারি দেখতে পাবো। যদি ইয়েলো পাংটাম দেখতে পাই তার মানে কনফার্ম যে হ্যাঁ ওভুলেশন হয়েছে, ওই জন্য ওভারিটা ইয়েলো কালার দেখতে পাচ্ছে। আর যদি ওভারিটা নর্মাল ওভারির যেরকম হয় সেরকমই যদি দেখতে লাগে তার মানে বুঝে যাবো যে ওই মাসের ক্ষেত্রে বা এখনও অবধি কিন্তু কোনো ওভুলেশন হয়নি।